কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? ইউনূস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলাও করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে, আসিফ নজরুল এই ক্ষতিটা করলেন। আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছো আসিফ নজরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারাও মেজাজ ঠিক রাখতে পারবেন না পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যেই এই রিমান্ডে যে নিউজগুলো সে দিয়েছে, গোয়েন্দাদের রিমান্ডের ভিতরে সে যা কিছু বলেছে সেই কথাগুলো যখন আপনি এই সরকার আসলে কতদিন থাকবে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল। এবার রাজনৈতিক চাপেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, এইমাত্র আমরা পেয়েছি রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রী কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গোলাম মাওলা রনি সাহেব কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। মাজার ভাঙা নিয়ে কিন্তু পাকিস্তানের সাথে তুলনা করেছে এই বাংলাদেশকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করলে সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। প্রসিকিউট হয়েছে, তার হাতে এভিডেন্স ট্যাম্পার করার যথেষ্ট এবং হ্যারাসমেন্ট করার যথেষ্ট উপাদান তার হাতে চলে গেছে। 12টা বাজিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া, 12টা বাজিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগত ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলাও করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে, আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন। আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছো আসিফ নজরুল এবং তার দোসররা। আমি এটা অ্যাটর্নি জেনারেলকে আমি দোষ দেবো না, আমি ডক্টর ইউনূসকে তো দোষ দেবো, ইয়েস, কিন্তু আমি আর কাউকে দোষ দেবো না, আমি তাকে দোষ দেবো, আসিফ নজরুল, তার সমন্বয়কারীরা এবং তার সঙ্গপাকরা। হাসনাত আব্দুল্লাহ ছেলেটা আজকে বললো যে তাদের প্রোটেকশন কি হবে, বিএনপিকে সে টার্গেট করেছে। এখন তাদের নিজেদের প্রোটেকশনের জন্য এরা জামাতকে জায়গায় জায়গায় বসাচ্ছে। ওই জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন ফিরে আনছে, আপনাদের বলেছিলাম না, তারা জায়গায় জায়গায় জামাতের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকেছে, কারণ বিএনপি নির্বাচনে যদি আসবে, ক্ষমতায় আসবে, যাতে বিএনপি তাদের ধরতে না পারে, তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জামাত বসাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? কারণটা কি হচ্ছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। মুখে ডায়লগ মারছে না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকাবাজি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন? মলয় শাহ না? মলয় শাহ কার স্বামী? মলয় শাহ কে? শিল্প সচিব জাকিয়া সুলতান না? উনি কে? এইরকম প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন। আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, সম্মানের সাথে আমরা সংশোধন করব। যদি আপনি আপনার সরকার আওয়ামী দোসর সচিবদেরকে রেখে ক্ষমতায় থাকতে চান, তাহলে প্রতিবিপ্লব আমরা করবো, আওয়ামী লীগ না। প্রতিবিপ্লব জনগণ করবে। 1 মাস হয়ে গেল, সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন, করেন নাই? করেছেন। তবে কি চাচ্ছেন? চাচ্ছেনটা কি? রক্ত, জীবন, শ্রম, ত্যাগ, মেধা আমরা দিয়েছি, আপনাদের নাই। বসন্তের কুকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে, যেমন সরকারে, তেমন পলিটিক্যাল পার্টিতে, তেমন জাতীয় নাগরিক কমিটিতে। আমরা বসন্তের কুকিলদেরকে চিনি, আমরা রক্তের বদলা নিতে জানি। সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন, কিভাবে সরকার চালাচ্ছেন? মানুষ রুষ্ট, মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকটা সময় যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায়। 1 মাস হয়ে গেল, এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না? কেন ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব আপনি জবাব দেন। কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায়? কেন ভারত সরকার অতিরিক্ত বাহিনীর ভয় লাগায়? কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে? ইউনূস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমরা স্পেস দেবো, সাকাত সাহেব বলে দিলেন আওয়ামী লীগকে স্পেস দেবো। কি এগুলো? কি
জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে? আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে? আপনাকে দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কে? আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের খুনের বিচার, আওয়ামী লীগের যে গণহত্যা, বিডিআরের গণহত্যা, সেনাবাহিনীর গণহত্যা, হেফাজতের গণহত্যা, সারা 15-16 বছর ধরে যে খুনগুলো হয়েছে, 24-এর যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে, সেগুলোতে ফাঁসিতে না লটকিয়ে আপনি আওয়ামী লীগকে স্পেস দেবেন আর আমরা বসে থাকবো, আঙুল চুষবো? আপনার মনে রাখা উচিত, আপনাদের মনে রাখা উচিত, ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন, আওয়ামী লীগের যারা দালালি করছেন, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, জনগণ, পুরো জনগণ ওয়াচ করছে আপনাদেরকে। যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন, তারা যদি মনে করেন আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে ফাঁসির কাজটা না ঝুলিয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন, যদি মনে করেন যে সব সচিবেরা এই গণহত্যায় জড়িত ছিল, এই 16 বছরের দুঃশাসন ফেসিবাদ কায়েম করেছে, তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন, আপনার সরকার আমরা ফেলে দেবো। আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেবো। সোজা কথা, সোজা বাংলা, মুখে ডায়লগ মারছে না কিন্তু, ফাঁকা বলি আমি মারি না। প্রিয় দর্শক, আপনারাও মেজাজ ঠিক রাখতে পারবেন না পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যেই এই রিমান্ডের যে নিউজগুলো সে দিয়েছে, গোয়েন্দাদের রিমান্ডের ভিতরে সে যা কিছু বলেছে, সেই কথাগুলো যখন আপনি শুনবেন, আপনার সারা শরীরের রক্ত টকবক করবে। কিভাবে আমাদের তরুণ সন্তানদেরকে তারা হত্যা করেছে এবং কিভাবে চেইন অফ কমান্ড থেকে পুলিশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই সব কিছু নিয়ে আজকের জাতীয় পত্রিকাগুলোতে নিউজটা এসেছে। আমি ইনকিলাব পত্রিকা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে হেডলাইন করেছে ইনকিলাব পত্রিকা, গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্নে গণহত্যার দায় এড়াতে পারেননি সাবেক আইজিপি। শেষ সময়ে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রলীগ করা কর্মকর্তাদের হাতে। পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণটা পুলিশের আইজিপির কাছে শেষ সময়ে ছিল না, ছিল ছাত্রলীগ যারা আগে করেছে তাদের হাতে। এবং বিশেষ করে ঢাকা মহানগরীতে পুলিশের যত কর্মকর্তা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিল, স্পেশালি গোপালগঞ্জের ছিল, তাদের হাতে নাকি এর নিয়ন্ত্রণের ভার চলে গিয়েছিল। আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ডিএমপি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয়, বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের। এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটে, যা গণহত্যায় রূপ নেয়। এটা সরাসরি শেখ হাসিনা এবং সরাসরি হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ব্যবহার করেছে, এখানে তার কথা থেকে এসেছে। পরে আর মাঠে পুলিশের নিয়ন্ত্রণ করা যায়নি। গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানান সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই কথাগুলা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই সময়ে সে গোয়েন্দাদের জবাবদিহিতায় সে এই কথাগুলা বলেন। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর পুলিশ নির্বিচারে গণহত্যা চালায়। গত 4 সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছে সাবেক এই আইজিপি। যেখানে জিজ্ঞাসাবাদ তদন্ত কর্মকর্তারা তাকে বলেন গণহত্যার দায় এড়াতে পারেননি আপনি। এই সময় তিনি কোনো উত্তর দেন না বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আপনি তো কোনো কিছুর দায় এড়াতে পারেন না, পুলিশের সর্বোচ্চ চেয়ারে আইজিপি আপনি ছিলেন এবারের গণহত্যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দমন পীড়ন সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আন্দোলন সংক্রান্ত অনেক বিষয় জানতে চাওয়া হচ্ছে, মুখামুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় গ্রেফতারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোনোভাবেই গণহত্যার দায় এড়াতে পারেননি। তবে সে একেবারে একটা অস্থিরতা, অনিশ্চয়তা এবং হাজারো যে নিত্য নৈমিত্তিক সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে কতগুলো খাজুরি আলাপের মতো মানে ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমাদের যে চলমান সমস্যা, সেই সমস্যাগুলোকে বাড়িয়ে তুলছে, জনমনে অস্থিরতা তৈরি করছে এবং আগামী দিনে অনেকগুলো সংঘাত এবং সংঘর্ষের যে পরিবেশ এবং পরিস্থিতি, এগুলোর নিয়ে কিন্তু এই যারা আন্দোলনের যারা প্রতিপক্ষ, তারা মুছে তা দিচ্ছে এবং এইগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তার মধ্যে 1 নম্বর হলো এই মাজার ভাঙা। আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশে একজন তথাকথিত পীর ছিলেন, কেউ বলেন যে ভণ্ড পীর, কেউ বলেন তথাকথিত পীর, আবার তার যারা সমর্থক তারা তো বলেন যে সাক্ষাৎ আল্লাহর ওলি। সেটা দেওয়ানবাগে সে বিশাল তার পেটের জন্য, তার অদ্ভুত কথাবার্তার জন্য তিনি বাংলাদেশে বসে মদিনা মক্কায় নামাজ কালাম পড়েন, এইরকম আল্লাহর সাথে তার সরাসরি কথা হয়, যেটিকে স্বাভাবিক দৃষ্টিতে একেবারে অবিশ্বাস্য, ভণ্ডামি এগুলো বলে মনে হয়। কিন্তু অবাকের ব্যাপার হলো তারও কিন্তু লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থক রয়েছে যারা ডাই হার্টেড, একেবারে জীবন দিতে প্রস্তুত। তো এই যে সেরেনিটি, এদেরকে জামাতের যারা লোকজন রয়েছে বা ওহাবি মতবাদে যারা বিশ্বাস করে, তাদের বক্তব্য হলো এরা মাজার পূজারী, এরা ভণ্ড, এরা ইসলামের জন্য ক্ষতিকর এবং এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জামাত মতবাদ, যে মানে তাদের যারা যাকে বলা হয় বক্তা,
সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা বক্তব্যের মাধ্যমে এই সম্প্রদায়ের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করে আসছে। সেই দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে আজকের মিজানুর রহমান আজহারি পর্যন্ত সবাই কিন্তু জামাতের যে শত শত বক্তা রয়েছে, পপুলার বক্তা ওয়াজের ময়দানে, তারা কিন্তু এদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। কিন্তু এত সত্ত্বেও এদের ভক্তি মানে এদের প্রতি মানে এদের যারা ভক্ত এবং মুরিদ তাদের আগ্রহ কমেনি, আর তাদের ভক্ত মুরিদের সংখ্যাও কমেনি, বরং জামাতের নেতাকর্মীদের সংখ্যা যত বেড়েছে এদের সংখ্যা তত বেড়েছে। আমার বাড়ি আটরশি আর পাশের গ্রামে। তো 70-এর দশকে আমি আটরশি দেখেছি, তখন সেখানে সোনের ঘর ছিল। এখন আটরশিটা অন্তত পক্ষে 1000 বিঘা জায়গার উপরে পুরোটা ওয়াল করে এই আটরশির দরবার শরীফ সেখানে আছে। তো এর পাশেই আবার আরেকটা দরবার শরীফ আছে, সেটা হলো চন্দ্রপাড়া দরবার শরীফ। তো চন্দ্রপাড়া দরবার শরীফ এবং আটরশি দরবার শরীফ, এই দুটো দরবার শরীফ আবার আরেকজন পীরের তারা মুরিদ, সেটা হলো এনায়েতপুরি পীর। এবং এনায়েতপুর পীর সেই বিখ্যাত পীর সাহেব, এই পরিবারে কিন্তু সৈয়দ আবুল হোসেন সাহেব বিয়ে করেছেন, এনায়েতপুরের পীর। এবং খাজা এনায়েতুল্লাহ ট্রাস্ট আছে, মেডিকেল কলেজ আছে, এবং এদের এই পীরেরই এক ছেলে সিলেটে যে গ্র্যান্ড সুলতান যে বিখ্যাত 5 স্টার হোটেল আছে, এটার মালিক আর কি। তো সেই এনায়েতপুর পীর সাহেব, এদেরকে বলা হয় চিশতিয়া মুজাদ্দিদিয়া মানে দরবার শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি এবং মুজাদ্দিদ আল ফেসানি, ওনাদের যে তরিকা, সেই তরিকা তারা ফলো করে। বাংলাদেশে যে এনায়েতপুরি পীর সাহেব, এই দুজন বিখ্যাত ভক্ত এবং মুরিদ আমাদের ফরিদপুরে আমার একটা বাড়ির পাশাপাশি গ্রামে, একটা হলো আটরশির পীর এবং একটা হলো চন্দ্রপাড়ার পীর। কোটি কোটি তাদের ভক্ত এবং মুরিদ রয়েছে। এবং এখানে ঠিক মাজার পূজা আপনি বলবেন কিনা জানি না, পীর পূজা হয় এখানে, পীর যা বলে তাই। এবং আটরশির মাটিতে কেউ মানে যারা তাদের ভক্ত মুরিদ, তারা ওই ক্যাম্পাস আছে, পীরের যে ক্যাম্পাস, সেখানে খালি পায়ে হাঁটে, পীরের সামনে হাত জোড় করে সবাই দাঁড়িয়ে থাকে। এবং আমি একটা ভিডিওতে দেখলাম যে আটরশি পীর সাহেব, যিনি হাসমতুল্লাহ সাহেব, তিনি মারা গিয়েছিলেন ঢাকাতে তার বনানীর বাসভবনে, এবং যে রুমটিতে তিনি মারা গিয়েছিলেন বা যে খাটে তিনি ইন্তেকাল করেছেন, তো সেই খাটটিতে তার যে ভক্ত মুরিদান তারা মনে করেন যে তিনি এখনও জীবিত আছেন। এবং একটা ভিডিওতে দেখলাম যে পীর সাহেবের যে ছেলে মুস্তাফা এবং ফাইসেল, তিনি কিছু ভক্ত মুরিদানকে নিয়ে সেই রুমে ঢুকছেন। ঠিক একজন মানুষ বসে থাকবে যেভাবে তার পা ধরে সালাম করে, এভাবে তিনি পা ধরে সালাম করছেন। তো এরকম জিনিসগুলো হচ্ছে। এখন এরকমভাবে যদি আপনি আটরশি ধরেন, তারপরে চরমোনাই ধরেন, তারপর সিলেটের ফুলতলি ধরেন, চট্টগ্রামের মাঝভান্ডারি ধরেন, মাঝভান্ডারির বিভিন্ন গ্রুপ ধরেন, তারপরে আমাদের এই যে দেওয়ানবাগি যেটা ভাঙা হলো, দেওয়ানবাগির বাইরে আপনি যদি আরও ধরেন, এই যে কিশোরগঞ্জের পাগলা পীরের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, শাহজালালের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, শাহপরানের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, এর সঙ্গে একজন দুজন নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের আবেগ, অনুভূতি, বিশ্বাস জড়িত। এখন আপনি যাই বলেন না কেন, একটা শ্রেণী মনে করছে যে গজার মাছের অলৌকিক ক্ষমতা আছে, কাসিমের অলৌকিক ক্ষমতা আছে, শাহজালালের মাজারে মানে হযরত খানজাহান আলীর মাজারে গিয়ে ওখানে একটা পুকুর আছে, সেখানে কুমিরের অলৌকিক ক্ষমতা আছে। এবং এটা একদিন দুদিনের বিশ্বাস নয়, শত শত বছর ধরে এই বিশ্বাস তারা ধারণ করছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেখানে আমি রাত্রি 3টার সময়ও দেখেছি যে ট্রাকে ট্রাকে ভরে, মানে সারা বছর মানে 3টা মাজারকে আমি একেবারে জীবন্ত দেখেছি। ও আরেকটা আছে মিরপুরের শাহ আলী বুগদাদি সাহেবের মাজার, মিরপুরের। এই 3টা মাজার, এই এলাকাগুলো কখনো ঘুমায় না, 24 ঘন্টা এখানে ভক্ত এবং মুরিদাদের ভিড় থাকে, এবং রাতে ভিড়ের পরিমাণ বেশি হয়। তো ভারতে যেমন নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজার আছে, আমাদের শাহজালাল রহমতুল্লাহের মাজার আছে, শাহপরানের মাজার আছে, শাহ আলী বুগদাদির মাজার আছে, এগুলো সবসময় এখানে থাকে। কেউ গাঁজা খায়, কেউ ঘাড় ঝুলায়, কেউ চুলে মানে তা দেয়, অনেক কিছু, কেউ গান করে, আবার কেউ নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে। এইভাবেই এখানে সুফিবাদ, কেউ বলে এটা সুফিবাদ, কেউ বলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর যারা প্রতিপক্ষ, তাদের বক্তব্য হলো যে এটা বেদাত, এটা মানে কুফরি, এটা শিরক। তো এই বিশ্বাসের কারণে এই দুটো শ্রেণীর মধ্যে কখনই মিল হয়নি এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে। সেই আপনার আবুল আলা মওদুদী সাহেব তো জামাত ইসলামের মাধ্যমে ব্রিটিশ ভারতে শুরু করেছেন, কিন্তু তারও আগে যে পাক ভারত উপমহাদেশে এরকম পীর প্রথা কিংবা এরকম বাজার পূজা, এগুলোর বিরুদ্ধে প্রথম যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন হাজী শরীয়তুল্লাহ সাহেব, এবং তিনি ওহাবি মতবাদ দ্বারা যে উদ্বুদ্ধ হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে তার যে আন্দোলনটি ছিল, এটিকে দুটো আন্দোলন, একটা ওহাবি আন্দোলন আর একটা হলো ফরাজি আন্দোলন, একটা রাজনৈতিক আর একটা ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার যেটা ছিল সেটা হলো ওহাবি আন্দোলন। তো এই যে ওহাবি আন্দোলনটা, এটা জামাতের আগেও শুরু করেছিলেন দেখা গেল যে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ নিজেকে পীর দাবি করেনি, কিন্তু এখানে ইসলাম জিনিসটা এরকম যে তার মৃত্যুর পর তার সন্তান তিনি ওহাবি আন্দোলন করেছেন, কিন্তু মহসিনুদ্দিন দুদুমিয়া তাকে মানুষ পীর বানিয়ে দিয়ে ফেলেছেন, এবং তার বংশধরেরা এখনো পীর। কিন্তু এরা আবার ওই মাজার পূজা করেন। আপনি গিয়ে ওই পুরোনো ঢাকার বংশালে গিয়ে দেখবেন, এই যে এদের পীরদের যে বাড়ি, নরসিন মিয়া আছেন বংশালে, খুব বড় বাড়ি এখনো সেই পুরোনো। তো সেখানে ওই দুদুমিয়া সাহেবের বাজার আছেন, কিন্তু মানুষজন ওখানে গিয়ে মাজার পূজা করেন না, তারা পীর প্রথাটাকে লালন করেন। তো যাই হোক, এখন এই মাজার ভাঙা শুরু হয়েছে, এটা নিয়ে একটা নতুন ফেতনা তৈরি হয়েছে, যেটা ইউনূস সরকারের জন্য আমি মনে করি একটা বিরাট হুমকি।
এরপর হঠাৎ করে গোলাম আজম সাহেবের ছেলে আমান আজমি তিনি আয়নাগর থেকে বের হয়ে তিনি দুটো বিতর্ক তুললেন। প্রথম বিতর্ক হলো যে জাতীয় সঙ্গীত নিয়ে তিনি একটা বিতর্ক তুললেন, যেটা বাতিল হওয়া উচিত। আর আরেকটা বিতর্ক তিনি বললেন যে মুক্তিযুদ্ধে যে 30 লাখ শহীদের কথা বঙ্গবন্ধু বলেছেন, এটা মূলত 3 লাখ হবে। তো এই দুটো বিতর্ক এই মুহূর্তে দরকার ছিল না, কিন্তু তিনি সেটি করেছেন। তার ফলে কি হচ্ছে, তার এই বক্তব্য নিয়ে জামাতের লোক নিঃসন্দেহে তাকে সমর্থন করছেন, কিন্তু অন্য যারা লোকজন আছেন যারা খুব ভয়ে ছিল এই সময়টিতে, তারা একেবারে মাথা বের করে এখন সেই গোলাম আজম সাহেবের যে ছেলে আমান আজমি তার বিষোদ্গার করে যা মুখে আসে তাই বলার চেষ্টা করছেন। 3 নম্বর হলো যে ঢাকাতে ব্যাপকভাবে কাওয়ালি উৎসব হচ্ছে। তো কাওয়ালি এটি পাকিস্তানের সংস্কৃতি, ভারতেও কাওয়ালি হয়, বিহারিদের মধ্যে কাওয়ালি হয়। তো এই কাওয়ালি সংস্কৃতি থেকে আমাদের দেশে সাধারণত এই পাকিস্তানি সংস্কৃতি হিসেবে মনে করা হয়, যেটা সবসময় ঢাকা শহরে হচ্ছে শিয়াদের মধ্যে হয়, কিন্তু এটা মহল্লা কেন্দ্রিক, পাড়া কেন্দ্রিক বা এলাকা কেন্দ্রিক এই কাওয়ালিটা হচ্ছে। বা বড় জোর দেখা গেল যে নুসরাত ফতে আলী খানকে দাওয়াত করে আনা হলো, এনে ঢাকা ক্লাবে এই কাওয়ালি হলো, কিন্তু পাবলিকলি আমাদের দেশে কাওয়ালি কল্পনাই করা যায় না। 2বার হয়েছে, ইদানিং হচ্ছে। আর 75 15 আগস্টের পরে এরকম হঠাৎ করে কাওয়ালির যে অনুষ্ঠান সেটা বেড়ে গিয়েছিল। তো এখন 75 15 আগস্টের পরে জামাতের উত্থান এবং ওই সময় কাওয়ালি বৃদ্ধি পাওয়া এবং হঠাৎ করে এই সময় আবার কাওয়ালি বৃদ্ধি পাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গাতে এই যে কাওয়ালি হচ্ছে, এটি নিয়ে এই আন্দোলনে যারা বিপক্ষ শক্তি আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছেন তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। এরপর আরো গুজব, এটা সত্য বা মিথ্যা জানি না, যে টিএসসিতে ওয়াজ হবে এবং সেখানে মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন, এই ধরনের কথাবার্তা আমি সত্য মিথ্যা কিছু জানি না, কিন্তু ফেসবুকে কিন্তু এই সকল কথাবার্তা হচ্ছে। তো সব মিলিয়ে যারা আন্দোলনকারী আছেন, সমন্বয়ক যারা আছেন, সরকারে যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই সময়টির সঙ্গে যেন 1975 সনের যে সেপ্টেম্বর মাস, সেই সেপ্টেম্বর মাসের যে রাজনৈতিক অবস্থা এবং ওই সময় জামাতের ভূমিকা, ওই সময় সেই জনগণের মন মানসিকতা, আওয়ামী লীগের দুরবস্থা, নতুন একটি রাজনৈতিক যে মতাদর্শ সেটার যে উত্থান, এবং ওই সময়টাতে এই নতুন মতাদর্শকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে সকল পলিটিক্যাল জিনিয়াসরা ওই সময়টাতে যে কাজকর্ম করেছিলেন। তারপর জামাতের মধ্যে যে গ্রুপিং তখন ওই সময়টাতে শুরু হয়েছিল, রাজাকারদের মধ্যে যাদের বিরুদ্ধে রাজাকারের অভিযোগ ছিল তাদের মধ্যে যে গ্রুপিং ছিল, সেনাবাহিনীর মধ্যে যে গ্রুপিং ছিল, জাসদের মধ্যে যে গ্রুপিং ছিল, সব মিলিয়ে 1975 সনের যে সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বর মাসের যে ঘটনাপুঞ্জি এবং ওই সময়ের যারা পলিটিক্যাল জিনিয়াস রয়েছেন, মিলিটারি জিনিয়াস রয়েছেন, ওই সময় যারা ব্যক্তিবর্গ ছিলেন এবং যারা জামাত নেতা ছিলেন, তারা পুরো পরিস্থিতিকে কিভাবে সামাল দিয়েছেন সেইগুলো, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন এই 2024 সনের যে সেপ্টেম্বর মাস আছে, এই সময়ের ঘটনাপুঞ্জি এবং বাস্তবতা যদি মূল্যায়ন করে সেইভাবে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু কোনো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। বড় কথা হলো ইতিহাস ঘুরে ফিরে বারবার আসে, একই ঘটনা বারবার ঘটতে থাকে এবং একই সময় একটা বিরতি দিয়ে কখনো 50 বছর, কখনো 75 বছর, কখনো 100 বছর পর পর জাতীয় জীবনে একটা ঘটনা ঘটে যায়। তো 75 থেকে আজকের 24 পর্যন্ত দেখেন অলমোস্ট 50 বছর হয়ে গেছে। তো 50 বছর পরে এটা একটা টার্মাইল পিরিয়ড, সেই টার্মাইল পিরিয়ডটা হেলাফেলা করা যাবে না, কোনো জিনিসই উপেক্ষা করা যাবে না এবং কোনো জিনিস নিয়ে বেশি উৎসাহ করা যাবে না। এবং আমি দেখলাম আমাদের অর্থ উপদেষ্টা খুব ভালো একটা কথা বলছেন যে আমার নৌকায় খুব বেশি মানে ভার দিয়েন না, আমার একটা ধারণ ক্ষমতা আছে, বেশি ভার দিলে আমি ডুবে যাব, সালাউদ্দিন সাহেব যিনি বলেছেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টক। তো আমাদেরও এই যে বিপ্লবের যে সফলতা, এই সফলতা ভোগ করার জন্য আবেগকে বর্জন করে বিবেককে এবং বিবেচনা শক্তিকে জাগ্রত করে তারপর আমাদেরকে এগোতে হবে। এবং তাই যদি না হয় তাহলে এই যে সরল প্রাণ তরুণ তারা যে রক্ত দিয়েছেন, তারা আমাদের মতো যারা লোকজন আছেন, আমাদের ভুল এবং ভ্রান্তির কারণে তাদের সমস্ত শ্রম বিফলে যাওয়ার মতো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।